হ্যালো বন্ধুরা, আপনাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা একটি সরল রেখার গ্যাপ বা সরল রেখার লেখচিত্র সম্পর্কে কিছু ধারণা ক্লিয়ার করব বা এর সম্পর্কে আমরা ডিটেলসে কিছু বোঝার চেষ্টা করব বা আলোচনা করার চেষ্টা করব। দেখো, সর্বপ্রথমে আমরা ক্লাস 9-এ আমাদের যখন লেখচিত্র শেখানো হয়েছিল তখন সর্বপ্রথমে আমাকে যার লেখচিত্র শেখানো হয়েছিল সেটি হচ্ছে সরলরেখা। আর আমাদেরকে বলা হয়েছিল লিনিয়ার ইকুয়েশন মানে একঘাত সমীকরণে দেখতে অ্যাকচুয়ালি মানে একঘাত সমীকরণকে যদি আমরা লেখচিত্র অঙ্কন করার চেষ্টা করি বা কোঅর্ডিনেট জিওমেট্রি থ্রুতে তাকে দেখতে কেমন সেটি দেখার চেষ্টা করি, তাহলে সেটি কিন্তু একটি সরল রেখার আকারই নেবে। এখন এ বিষয়ে কাউরি ডাউট নেই, কারণ আমরা এই বিষয়টি পড়ে এসেছি এবং একটি ইকুয়েশন মানে লিনিয়ার ইকুয়েশন যদি দেওয়া থাকে সেখান থেকে আমরা তিনটি পয়েন্ট বের করে এক্স এবং ওয়াই এর পয়েন্ট বের করে কিভাবে একটি সরলরেখার গ্যাপ অঙ্কন করা হয় সে বিষয়ে আমাদের বেসিক ধারণা একটু আধটু হলেও আছে, কিন্তু বিষয়টি সেখানে নয়। এখন যদি আমাকে একটি ইকুয়েশন, যে কোনো ইকুয়েশন তুলে দেয়, সেই ফর্মটি যদি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0 বা এ এক্স প্লাস বি ওয়াই ইজ ইকুয়াল টু সি, এইরকম যে কোনো ফর্মে আমরা জানি যে ফর্ম যদি দেওয়া থাকে তাহলে সেটি সরল রেখার গ্যাপকে রিপ্রেজেন্ট করে। এখন এই এ বি সি আমরা জানি বাস্তব সংখ্যা, আর এ বি কিন্তু একসঙ্গে কখনোই 0 হতে পারে না। এখন এই রকম কোনো যদি যে কোনো একটি সমীকরণ আমাদের সামনে চলে আসে এবং বলা হয় 4x প্লাস 3y ইজ ইকুয়াল টু 5, এটি অ্যাকচুয়ালি কী রকম গ্যাপ রিপ্রেজেন্ট করবে? কীরকম গ্যাপ বলতে এখন তুমি বলবে তাহলে এক্ষেত্রে আমি এখান থেকে আমি ওয়াইয়ের ভ্যালুটা বের করার চেষ্টা করব, অর্থাৎ পরের লাইনে আমি 3y ইজ ইকুয়াল টু 5 মাইনাস 4x, পরের লাইনে আমি অর y ইজ ইকুয়াল টু 5 মাইনাস 4x বাই 3 করে আমরা এক্সের তিনটি আমরা ভ্যালু বসাবো এবং তার জন্য দেখবো ওয়াইয়ের কী ভ্যালু এসেছে এবং তারপর আমরা লেখচিত্রটি অঙ্কন করব, তাহলে বোঝা যাবে গ্যাপটি দেখতে কীরকম। কিন্তু আমি যদি এটি বলি যে একটি লেখচিত্রের ঠিক এই সমীকরণটি দেখার পর এই লেখচিত্রটি অ্যাকচুয়ালি কীরূপ আচরণ করবে। এখন আচরণ কথাটির অর্থ কী? লেখচিত্র আমরা কেন শিখছি বা লেখচিত্র আমরা কেন বুঝতে চেষ্টা করছি? তার কারণ হচ্ছে লেখচিত্র বানানোর উদ্দেশ্য হচ্ছে আমরা সেই বীজগাণিতিক যে আমি সমীকরণটি দেখতে পাচ্ছি সে কীরকম আচরণ করে, অর্থাৎ সে কীরকম আউটপুট মানে এই ফাংশনটি যদি আমরা বলি বীজগণিতের আকার বা ফাংশনের কথা যদি বলি অপেক্ষকটি কীরূপ আচরণ করছে, অর্থাৎ তার ইনপুট কি দিলে আউটপুট কীরকম আসছে, এটি অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য। এখন আমরা যদি তোমাকে বলি আমি একটি নেতাজির ছবি এঁকে দেখাও, তুমি একটি নেতাজির ছবি স্কেচ করলে বা যদি একটি গান্ধীজির ছবি আঁকতে বলে একটি স্কেচ করলে সেটি প্রায় গান্ধীজির মতন হলেও আমি কিন্তু বুঝতে পারবো বা প্রায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মতন হলেও আমরা বুঝতে পেরে যাই যে তুমি কাকে অ্যাকচুয়ালি ইঙ্গিত করতে চাইছো। মানে সেই ছবিটি স্কেচটি হয়তো এক্স্যাক্টলি নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো নয়, তারপরেও আমি বুঝতে পারি সেই স্কেচ দেখে যে এটি কিন্তু নেতাজি সুভাষচন্দ্রকে রিপ্রেজেন্ট করছে। ঠিক এই গ্যাপেরও মূল উদ্দেশ্য হচ্ছে সে কীরূপ আচরণ করছে সেটিকে বোঝানোর। এখন আচরণ মিনস এটি একটি স্ট্রেট লাইন, ঠিক আছে, এটি একটি স্ট্রেট লাইন ধরে নিচ্ছি। এখন এই স্ট্রেট লাইনটি অ্যাকচুয়ালি যদি আমরা গ্রাফিক্যালি ভেবে দেখি তাহলে স্বাভাবিকভাবে গ্রাফিক্যালি ভাবতে গেলে আমাকে স্থানাঙ্ক জ্যামিতি নিরিখে ভাবতে হবে, আর স্থানাঙ্ক জ্যামিতি নিরিখে ভাবতে গেলে আমাকে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কিন্তু থাকবে। তাহলে আমরা যদি এখন এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এঁকে নিই, এটি এক্স এক্স ড্যাশ অর্থাৎ এক্স অ্যাক্সিস, এটি ওয়াই ওয়াই ড্যাশ যদি এঁকে থাকি আমরা, তাহলে এই সরলরেখাটি আচরণ কীরূপ করবে তার অর্থ হচ্ছে সরলরেখাটি এক্স অ্যাক্সিসের ওপর অবস্থান করবে পুরোপুরি এইভাবে, অথবা ঠিক এইভাবে অবস্থান করবে, না ঠিক ওয়াই অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল অবস্থান করবে, না ও এক্স অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল অবস্থান করবে, না ঠিক বেঁকে ঠিক এরকম কিছু অ্যাঙ্গেল ক্রিয়েট করে অবস্থান করবে, বা ঠিক এইভাবে কিছু অ্যাঙ্গেল ক্রিয়েট করে অবস্থান করবে। সেটি হচ্ছে অ্যাকচুয়ালি সরলরেখার কি ধর্ম বা কি প্রপার্টিস তার উপর ডিপেন্ড করছে। মানে একটি সরলরেখা কীরূপ আচরণ করছে সেখান থেকে আমরা বুঝতে পারি। অর্থাৎ একটি সমীকরণ আমাকে যে কোনো সমীকরণ একটি যদি বলে দেয় যে 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 5, এই সমীকরণটি এর যে লেখচিত্রটি হবে মানে একটি সরল রেখাই হবে, স্বাভাবিক ব্যাপার, কারণ লিনিয়ার ইকুয়েশন বা একঘাত সমীকরণ। তাহলে সেই সরল রেখাটি ঠিক এক্স্যাক্টলি এরকমভাবে অবস্থান করবে। এরকমভাবে কথার অর্থ হচ্ছে এই দিকটি কি যদি আমি এটি উত্তর দিক, এটি উত্তর দিক, এটি পূর্ব দিক,
এটি পশ্চিম দিক, এটি দক্ষিণ দিক। তাহলে এই লেখচিত্রটি, এর যে গ্যাপটি হবে বা এই লেখচিত্র যেটি হবে সেটি অ্যাকচুয়ালি উত্তর দক্ষিণ বরাবর হবে, পূর্ব পশ্চিম বরাবর হবে, না উত্তর দক্ষিণ থেকে, উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমের দিকে হবে, না উত্তর পশ্চিম থেকে পূর্ব দক্ষিণের দিকে হবে, সেটি এর আচরণকে নির্ভর করছে। তার সাথে সাথে এটি কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটি কত হবে, বা এটি যদি এরকম অবস্থান থাকে তাহলে এই অ্যাঙ্গেলটি বা কত হবে, সেই কয়েকটি বিষয় যদি আমাদের অবগত থাকি তাহলে আমরা কিন্তু খুব ইজিলি বলে দিতে পারবো যে গ্যাপটি কীরকম আচরণ করবে বা গ্যাপটির অবস্থান কী হবে। কিন্তু এসব করতে গেলে তুমি ভাববে অনেক হয়তো ক্যালকুলেশন করতে হবে, অনেক হয়তো মান নির্ণয় করতে হবে, কিন্তু না, আমরা এক ঝটকায় আমরা একটু সাধারণ কিছু কনসেপ্টকে ইউজ করলে খুব সহজে বলে দিতে পারি কোন গ্যাপটি অ্যাকচুয়ালি, মানে যে কোনো একটি সরলরেখা যদি সমীকরণ দিয়ে দেয় সেই সমীকরণটি অ্যাকচুয়ালি কী রূপ আচরণ করে আমরা কিন্তু বলে দিতে পারি। আজকের ভিডিওতে আমরা সেটি বোঝার চেষ্টা করব এবং ডিটেলসে সরলরেখাকে আরও কাছ থেকে দেখার চেষ্টা করব। ডেফিনেশন থেকে আমরা শুরু করব, আমরা কিন্তু কোনো কিছুকে বাদ দেওয়ার চেষ্টা করব না, ঠিক আছে? শুরু থেকে প্রাথমিক ধারণা থেকে আমরা সরলরেখাকে আজকে বোঝার চেষ্টা করব। এখন আমাকে যদি সরলরেখার ডেফিনেশন বা সংজ্ঞা বলতে বলে তাহলে সর্বপ্রথম আমাকে যার সংজ্ঞাটি জানতে হবে সেটি হচ্ছে রেখা বা লাইনের সংজ্ঞা। ইউক্লিড জিওমেট্রি অনুসারে, মানে ইউক্লিড মহাশয় তার জিওমেট্রিতে যে সংজ্ঞাটি লিখেছেন সেটি হচ্ছে যার অসীম দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ, বেধ বা উচ্চতা নেই তাকে আমরা লাইন বলে থাকি। আবার একে ঠিক অন্যভাবে বলতে পারি সুন্দরভাবে, যে একটি চলন্ত বিন্দুর গতিপথকে রেখা বলে। একটি চলন্ত বিন্দু বলতে, একটি গতিশীল বিন্দু বলতে, ধরো একটি বিন্দু এটি গতিশীল যদি হয় তাহলে এ ভিন্ন রকমভাবে গতিশীল হতে পারে। হয়তো বা সে এই পথ দিয়ে চলতে শুরু করলো, সে গতিশীল, সে এরকমভাবে সে যাত্রা অতিক্রম করতে শুরু করলো। এবার এই যে পথটি সে অতিক্রম করলো বিন্দুটি, সেই পথটিকে যদি আমরা বিবেচনা করতে যাই বা সেই পথটিকে যদি আমরা আঁকতে যাই সে কোন পথ দিয়ে গেছে, তাহলে ঠিক আমরা এই রকম একটি আকার কিন্তু পাচ্ছি। আবার এই বিন্দুটি এরকমও তো হতে পারে সে কোনোরূপ দিক পরিবর্তন না করে হয়তো বা সেই বিন্দুটি ঠিক একদম কোনো দিক পরিবর্তন না করে ঠিক এইভাবে চলতে থাকলো, তাহলে তারও একটি আকার আসবে। এবং এই বিন্দুগুলি যদি জয়েন করি বা এই পথটি যদি আমি নির্ণয় করতে যাই তাহলে কিন্তু দেখব ঠিক এই রকমভাবে একটি আকার আসলো। একই রকমভাবে এই দুটিকে কিন্তু রেখা বলে থাকি, কিন্তু এই দুটি রেখার মধ্যে দুটি রেখার মধ্যে পার্থক্য হচ্ছে এটি সরল রেখা বরাবর, অর্থাৎ কন্টিনিউ, দিক পরিবর্তন করে না হয়ে কন্টিনিউ চলতে থাকবে। দেখো এ কিন্তু কন্টিনিউ দুই দিকে অসীম দূর পর্যন্ত চলতে থাকবে, আবার এও কিন্তু কন্টিনিউ দুই দিকে অসীম দূর পর্যন্ত চলতে থাকবে, ঠিক আছে? আর এই দুটি কিন্তু একটি বিন্দুর দিক পরিবর্তন করলো এবং আরেকটি বিন্দুর দিক পরিবর্তন করলো না, তার নিরিখে আমরা এই লাইনকে দুইটি ভাগে ভাগ করে থাকি প্রধানত, সেটি হচ্ছে সরল রেখা আর বক্ররেখা। যে ক্ষেত্রে আমরা দেখলাম একটি বিন্দুর দিক পরিবর্তন না করে সোজাসুজি চলতে শুরু করেছে, এই যে পথটি একে আমরা সরল রেখা বলে থাকবো। একই রকমভাবে যে বিন্দুটি কোনো রকম বাধা বিপত্তি না মেনে, কোনো রকম বাধা না মেনে নিজের মতন সে আনন্দে ঘুরতে শুরু করেছে এবং তার যে পথটি আমি দেখতে পাচ্ছি সেটি কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে বেঁকা, এই যে পথটি, এই যে আমার চিত্রটি দেখতে পাচ্ছি তাকে আমরা বক্ররেখা বলে থাকি। রেখা দুটি, মাথায় রাখবো রেখা দুটি, কিন্তু তার মধ্যে এটিকে আমরা সরল রেখা বলবো এবং এটিকে আমরা বক্ররেখা বলে থাকবো। তাহলে আমরা সরলরেখার মোটামুটি একটা ডেফিনেশন পেলাম যেটি ইউক্লিড জিওমেট্রির দ্বারা, মানে ইউক্লিড জিওমেট্রির থ্রুতে। এখন যদি সেম সরলরেখাকে আমরা একটু অ্যাডভান্স লেভেলে, মানে একটু আরও উন্নতভাবে যদি বোঝার চেষ্টা করি তাহলে দ্য স্ট্রেট লাইন ইজ এ কার্ভ, একটি কার্ভ একটা, such that the straight line segment joining 2 points on the curve completely lie on it। কি বলতে চাইলো? এখন কার্ভ মানে আমরা যখন দেখলাম যে এটিও একটি কার্ভ, এটি একটি কার্ভ, আবার এটিও একটি কার্ভ। এখন এই দুটি কার্ভ, এখন এই দুটি কার্ভের মধ্যে সরলরেখা কোনটি, তার ডেফিনেশন ঠিক এইভাবে বলা হলো, এই রেখা দুটির ওপর, মানে এই কার্ভ দুটির ওপর, এটি এ কার্ভ, এটি বি কার্ভ। এখন এই কার্ভ দুটি পয়েন্টকে তুমি চুজ করো, যে কোনো দুটি পয়েন্ট। আমি ধরে নিচ্ছি এই কার্ভের এই একটি পয়েন্ট এবং এই একটি পয়েন্ট, আমি এই পয়েন্টটির নাম পি এবং এই পয়েন্টটির নাম কিউ দিলাম। একই রকমভাবে আমি এর ওপরেও বি যে কার্ভটি তার ওপরেও কিন্তু আমি দুটি পয়েন্ট চুজ করলাম, একটি নাম দিলাম আমরা আর এবং একটি নাম দিলাম আর্স। এবার যদি আমরা
এই পয়েন্ট দুটিকে যুক্ত করি, যদি যুক্ত করি এবং যুক্ত কিভাবে করব আমরা লম্ব দূরত্ব বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স অনুসারে কিন্তু যদি যুক্ত করব, যদি যুক্ত করি তাহলে আমরা ঠিক এইরকম একটি রেখা পাবো। এই যে পয়েন্ট দুটিকে যুক্ত করলাম, একটি লাইন সেগমেন্ট বা রেখা অংশ পেলাম। একই রকমভাবে আরএসকেও যদি আমরা যুক্ত করি তাহলে সেটির কিন্তু লম্ব দূরত্ব এইটি হবে। এবার দেখো কি বলতে চাইলো, যে 2 পয়েন্টকে যদি যুক্ত করা হয় তাহলে যে লাইন সেগমেন্টটি পাবো সেটি যদি কার্ভের ওপরেই থাকে, কমপ্লিটলি লাই অন ইট, মানে কার্ভের ওপরেই থাকে। দেখো এই দুটির মধ্যে পরিষ্কারভাবে বুঝতে পারছি আর এস যে রেখা অংশটি আমি অঙ্কন করেছি সেটি এই বি সরল রেখার ওপরেই বা বির কার্ভের ওপরেই অবস্থান করছে। আবার পি কিউ এই লাইন সেগমেন্টটি কিন্তু এই এ কার্ভের ওপরে কমপ্লিটলি অবস্থান করছে না, এই মাঝখান দিয়ে চলে যাচ্ছে, মানে এর ওপরে কিন্তু অবস্থান করছে না, মানে আমি বলতে চাইছি ঠিক এইভাবে এর ওপরে অবস্থান করছে না, এর সাথে চলে যাচ্ছে। কিন্তু এই দেখো আর এস কিন্তু কমপ্লিটলি এই কার্ভের ওপরে অবস্থান করছে। তাহলে এক্ষেত্রে মাথায় রাখবো, যে ক্ষেত্রে সম্পূর্ণরূপে কার্ভের উপরে অবস্থান করে সেই ক্ষেত্রটিকে বা সেই কার্ভটিকে আমরা সরল রেখা বা স্ট্রেট লাইন বলে থাকবো। এটিও আরেকটি ডেফিনেশন হিসেবে আমরা মনে রাখতে পারি। ঠিক আছে, এবার আমরা আরেকটি ডেফিনেশন, যেটি বীজগাণিতিক ডেফিনেশন বা আমরা অ্যালজেব্রিক ডেফিনেশন হিসাবে মনে রেখেছি। এটা আমরা কোথায় মনে রেখেছি? ক্লাস 9-এ আমরা যখন লিনিয়ার ইকুয়েশনস পড়েছি, লিনিয়ার ইকুয়েশনস অফ 2 ভ্যারিয়েবল, তখন আমাদেরকে ঠিক এই ফর্মটিকে বলেছিল যে একটি অ্যালজেব্রিক এক্সপ্রেশন, যেটা আমরা বলছিলাম এ এক্স বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0, একে আমরা লিনিয়ার ইকুয়েশন বলে থাকি। আর এই ইকুয়েশনটিও কিন্তু এই যে বীজগাণিতিক ইকুয়েশনটিকে যদি আমরা অঙ্কন করতে পারি বা যদি আমরা দেখতে পারি তাহলে এটি কিন্তু একটি সরল রেখাকেই ইন্ডিকেট করবে। অথবা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস এই ইজ ইকুয়াল টু সি, এই ফর্মেও কিন্তু আমাকে লিনিয়ার ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করছে, যেটি একটি সরল রেখার রূপ। এখন মাথায় রাখতে হবে এ বি এবং সি প্রত্যেকটি রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা হতে হবে। আর এ এবং বিকে একসঙ্গে কখনোই কিন্তু 0 হতে পারবে না। যদি একসঙ্গে 0 হয়ে যায় স্বাভাবিকভাবে এক্স ওয়াই টার্মই থাকবে না, তাহলে সেক্ষেত্রে আমরা লিনিয়ার ইকুয়েশনও পাবো না, মানে একঘাত সমীকরণই পাবো না। তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো কিছু অঙ্কন করা একটু ডিফিকাল্ট। তো তাহলে আমরা বুঝলাম যে এক্স আর ওয়াই এই যে ভেরিয়েবল, আমরা এক্স আর ওয়াই একে আমরা ভেরিয়েবল বলে থাকবো। এই এক্স এবং ওয়াই কিন্তু থাকতেই হবে, আইদার এক্স থাকুক অথবা ওয়াই থাকুক, অর্থাৎ একসঙ্গে আমরা এ এবং বিকে 0 করতে পারবো না। স্বাভাবিকভাবে যদি তার উপর বেস করে যদি আমরা করে থাকি, মানে এই যে ইকুয়েশন যদি এই আকারে হয়ে থাকে, তাহলে আমরা এইরকম প্রত্যেকটি ইকুয়েশনকেই আমরা বলতে পারি এগুলি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি বা এ এক্স প্লাস আমরা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস বি ওয়াই ইজ ইকুয়াল টু সি, এই দুটির মধ্যে কোনো একটি প্যাটার্নে অবস্থান করছে। আমি এই দ্বিতীয় প্যাটার্নটিকে আমি ভুলে গেলাম, আমরা প্রথম প্যাটার্নটিকে নিয়ে কাজ করছি। ঠিক আছে, এক্স প্লাস বি ওয়াই প্লাস সি। তাহলে সর্বপ্রথমে 1 নম্বর যে ইকুয়েশনটি আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে আমরা এ ইজ ইকুয়াল টু 4, বি ইজ ইকুয়াল টু 3 এবং সি ইজ ইকুয়াল টু স্বাভাবিকভাবে -20 হবে, কারণ সি এখন এদিকে আছে। এদিক থেকে 20কে যদি আমরা ওই দিকে নিয়ে যাই, অর্থাৎ একটু যদি সাজিয়ে নিই যে 4x প্লাস 3y, 20কে যদি আমরা ডান দিক থেকে বাম দিকে নিই -20 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ আমরা যদি কম্পেয়ার করি তাহলে আমরা এ বি সি ঠিক এইরকম আকারে দেখতে পাচ্ছি। 2 নম্বরের ক্ষেত্রে এ হবে 3, বি হবে 9 এবং সি হবে 12। একই রকমভাবে 3 নম্বরের ক্ষেত্রে আমাকে একটু কাজ করতে হবে, আমাকে লসাও করে মোটামুটি আমাকে সাজিয়ে নিতে হবে। অর্থাৎ 3x/4 - y/8 ইজ ইকুয়াল টু 1 আছে। আমাকে প্রথমে 8 লসাগু হবে, 4 2 8 মানে 6x - y ইজ ইকুয়াল টু 1, অর 6x - y এদিকে গুণ হয়ে যাবে 8 হবে, সেটা এদিকে আসলে -8 ইজ ইকুয়াল টু, ঠিক এই ফর্মে আসবে। অর্থাৎ এখানে এক্স এ হচ্ছে, এখানে এ হচ্ছে 6, বি হচ্ছে -1 এবং সি হচ্ছে -8, ঠিক এইরকম আকারে আসবে। ঠিক একই রকমভাবে আমরা প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু এ বি এবং সি বিবেচনা করতে পারি। তার অর্থ হচ্ছে এই প্রত্যেকটি ইকুয়েশানই কিন্তু লিনিয়ার ইকুয়েশন বা রৈখিক সমীকরণ, যার এ বি সি কিন্তু আমরা বের করতে পারি।
তাহলে আমরা এই ইকুয়েশানগুলি আমরা সমীকরণের আকার যদি পেয়ে থাকি, তার মানে এইগুলি কোনোরকমভাবে যেভাবেই হোক না কেন, যে রকম করেই হোক না কেন, একটি সরলরেখার আকার প্রদান করবে। এক্স মাইনাস 4x মাইনাস ওয়াই মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। একে যদি আমরা, যেগুলো আমরা জানি যে পদ্ধতিতে আমরা একটি লেখচিত্র অঙ্কন করি, সেই পদ্ধতিকে একবার যদি আমরা মনে করার চেষ্টা করি, আমরা সর্বপ্রথমে কী করব, আমরা বাম পক্ষে ওয়াইকে রাখার চেষ্টা করব, আর বাকি সবগুলোকে আমরা ডান পক্ষে নিয়ে আসার চেষ্টা করব। অর্থাৎ আমরা ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং আনার চেষ্টা করব। ঠিক আছে, এবার আমরা সেটি যদি করি, পরের লাইনে আমরা বাকিগুলোকে ওয়াইকে রেখে, অর্থাৎ মাইনাস ওয়াইকে রেখে আমরা বাকি সব কিছু যদি ওইদিকে নিয়ে যাই, তাহলে -5 ওইদিকে গেলে +5 মাইনাস 4x ঠিক এই আকারে চলে আসবে। দেখো এখানে কিন্তু এই -5 ওইদিকে গেলে +5 এটি কিন্তু সঠিক নিয়ম নয়। আমরা বলতে পারি যে আমরা উভয় পক্ষে 5কে যোগ করেছি এবং 4xকে বিয়োগ করেছি। তাহলে সেটি হলে কী হয়, এদিকে যদি আমরা -4x করি এবং +5 করি, একই রকমভাবে এদিকেও তাই করব, -4x +5 করব। দেখো এই অংশটুকু তো কেটে যায় আর এদিকেও কেটে যায়, তাহলে পড়ে থাকে -5y ইজ ইকুয়াল টু 5 + 5 -4x। ঠিক এইভাবে বিষয়গুলি আসে। এবার আমরা পরের লাইনে আমরা -y আছে, আমরা মাইনাসকে উভয় পক্ষে যদি গুণ করে দিই -1 দ্বারা, তাহলে y ইজ ইকুয়াল টু 4x - 5 ঠিক এই আকারে চলে আসবে। এখন এই আকারটি আসার সঙ্গে সঙ্গে আমরা একটি বক্স তৈরি করি x আর y। ঠিক আছে, এই বক্সটি তৈরি করার পর আমরা কি করি, আমরা এক্সের ভিন্ন ভিন্ন মান পুট করি এবং ওয়াইয়ের ভ্যালু নির্ণয় করি। এখানে বিষয়টি হচ্ছে এক্সের মানের জন্য ওয়াইয়ের ভ্যালু। এখন ওয়াই কথাকে অর্থ, আমরা ওয়াইকে কিন্তু আমরা আগেও বলেছিলাম, ওয়াইকে আমরা fxও লিখতে পারি। ঠিক আছে, এক্স হচ্ছে একটি ভেরিয়েবল, ওয়াইও হচ্ছে একটি ভেরিয়েবল, যাকে আমরা fx আকারে লিখতে পারি। অর্থাৎ এই সমীকরণটিকে আমরা fx ইজ ইকুয়াল টু 4x - 5 আকারে লিখতে পারি। অর্থাৎ আমি বলতে চাইছি এটি একটি অপেক্ষকের একটি আকারে এলো। ঠিক আছে, মানে লিনিয়ার ইকুয়েশন একটি লিনিয়ার ফাংশানও আমরা বলতে পারি। কেন ফাংশন বলতে পারি, তার কারণ কি, কারণ আমরা তাকে y fx ইজ ইকুয়াল টু 4x - 5 অর্থাৎ x ভেরিয়েবলের একটি ফর্মুলায় রিপ্রেজেন্ট করেছি, যেখানে x হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং এক্সের জন্য ওয়াই কিন্তু ডিপেন্ডেন্ট, এক্সের উপর ওয়াই ডিপেন্ডেন্ট। তাহলে fx y ইজ ইকুয়াল টু fx। ঠিক আছে, এবার এক্সের ভ্যালু আমি যদি পুট করি, এক্স যদি আমি 0 পুট করি, তাহলে স্বাভাবিক ব্যাপার ওয়াই হবে -5। ঠিক আছে, এক্স যদি আমি 1 পুট করি, তাহলে -1। ঠিক আছে, একই রকমভাবে এক্স যদি আমি 2 পুট করি, এক্স যদি আমি 2 পুট করি, 4 2 8, 8 থেকে 5 বাদ দিলে 3। ঠিক আছে, ঠিক এই আকার আসবে। এখন এটি আমরা কি করি, আমরা এটি লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করি। যদি আমরা প্রকাশ করি তাহলে এটি x ড্যাশ y ড্যাশ। ঠিক আছে, এবার যদি আমরা প্রকাশ করতে যাই তাহলে আমরা কি পয়েন্ট পাচ্ছি, আমরা 0 - 5 মানে 0 - 5 ধরে নিচ্ছি। ঠিক এইরকম পজিশনে একটি পয়েন্ট আসবে, এটিকে আমি 0, -5 ধরে নিচ্ছি। 1 - 1 অর্থাৎ 1, x1 অর্থাৎ 1 -1 অর্থাৎ ঠিক এইরকম একটি পজিশনে জায়গায় এলো। ঠিক আছে, তারপরে 2 3 ঠিক এইরকম একটি পজিশনে আসবে। এবার এই তিনটি পয়েন্টকে আমরা যদি যুক্ত করি, আমরা পড়েছিলাম ইউক্লিড জিওমেট্রির ফার্স্ট পস্টুলেট আমাকে কী বলেছিল, যে কোনো দুটি পয়েন্ট দ্বারা আমরা একটি সরল রেখা অঙ্কন করতে পারি। এখন যখন 3টি দিয়ে দিয়েছে, তাহলে সেই সরলরেখাটি আরও সুন্দরভাবে, মানে আরও যথার্থভাবে আমরা অঙ্কন করতে পারি। 2টি থাকলে যথেষ্ট ছিল, কিন্তু আমরা 3টে নিলাম আরও অ্যাকুরেট একটি সরলরেখা আঁকার জন্য, বা এইরকম যে রেখাচিত্রটি আমরা পাচ্ছি সেটি হচ্ছে ঠিক অ্যাকচুয়ালি এর আকার। এখন এর আচরণ কি করছে, এর আচরণ করতে বলতে এই লেখচিত্রটি ভালো করে দেখার চেষ্টা করো। এটি কিন্তু আমার নর্থ ইস্ট থেকে সাউথ ওয়েস্টের দিকে গেছে। এই রেখাংশটি নর্থ ইস্ট থেকে সাউথ ওয়েস্টের দিকে গেছে একটি কোণ অ্যাঙ্গেল এক্স অ্যাক্সিসের সঙ্গে, পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে এ লাই করছে। ঠিক আছে, এখান থেকে এই বিষয়টি ক্লিয়ার হলো। কিন্তু তাহলে এই বাকি এত লেখচিত্র দেখো, এই লেখচিত্রটিকে আমরা ডেসমসের সাহায্যে আনার চেষ্টা করেছি, তো এইভাবে এলো। এবার বিষয়টি মাথায় এলো, আমি একটি কথা বলেছিলাম যে এই লেখচিত্রটি যে ফাংশানই, তার কারণ কি,
কারণ কি আমরা ফাংশানের ডেফিনেশন বোঝানোর সময় আমি একটি পয়েন্ট আমি বারবার উল্লেখ করেছিলাম এবং বলেছিলাম এটি ভালো করে মনে রাখবে যে কোনো এক্সের জন্য আমার ইনপুট, যে কোনো ইনপুট যদি আমার এক্স হয় তার জন্য একটি নির্দিষ্ট এফএক্স পাবো, অর্থাৎ প্রত্যেকটি এক্সের জন্য আমি ইউনিক মনে রাখবো ইউনিক একটি এফএক্স পাবো। ঠিক আছে, ইউনিক এফএক্স পাবো মানে একটি এক্স। দেখো এখানে আমি কখনোই এখানে 0 বসালে, এক্সের ভ্যালু 0 বসালে ওয়াইয়ের ভ্যালু বা এফএক্সের ভ্যালু -5 ব্যতীত অন্য কোনো মানকে সে গ্রহণ করবে না বা দেবে না। ঠিক আছে, তাহলে আমরা লক্ষ্য করার বিষয় শুধুমাত্র -0ই বা কেন, যে কোনো পয়েন্ট আমরা লক্ষ্য করে এই গ্যাপটি যদি লক্ষ্য করি, এই পয়েন্টে এটি যদি এক্সের পয়েন্ট, তার জন্য আউটপুট কী দিচ্ছে, ঠিক এই জায়গাটি দিচ্ছে। এর পয়েন্টের জন্য আউটপুট ঠিক এটি ছাড়া অন্য কোনো পয়েন্ট দিচ্ছে না। একই রকমভাবে যদি আমি মাইনাসের দিকেও দেখি যে এক্সের এই পয়েন্টের জন্য মানে এক্সের এই ভ্যালুর জন্য এই আউটপুট যদি দেখি তাহলে ঠিক এরকম পজিশনে কোথাও একটা দিচ্ছে, আর এটি ইউনিক আউটপুট। এই পয়েন্টের জন্য এর আউটপুট এটি ছাড়া অন্য আর কোনো কিছু হতেই পারে না, তাহলে এটি একটি ফাংশন। ঠিক আছে, এবার এই ফাংশনটি এখন যদি এই চিত্রটি তোমাকে তুলে বলা হয় যে এটি কি একটি অপেক্ষক, ভালো করে দেখার চেষ্টা করো। যদি আমরা যে বিষয়টি শিখলাম সেই বিষয়ের উপর যদি আমাদের এখন গাঢ়ত্ব চলে এসে থাকে, মানে আইডিয়া চলে এসে থাকে বা বুঝতে পেরে থাকো, তাহলে তুমি দেখবে যে এক্সের এটি তো এক্স ড্যাশ, এটি ওয়াই ড্যাশ, অর্থাৎ এই লেখচিত্র অঙ্কন করার সময় কোনো একটি এক্সের জন্য একটি এফএক্স পাওয়া গেছে, কোনো একটি এক্স আমি ইনপুট হিসাবে দেওয়ার জন্য একটি ওয়াই আউটপুট হিসাবে পেয়েছি। ঠিক আছে, এই যে আউটপুটটি সেটি আর ইনপুটটি সেটি কি ইউনিক হয়েছে, মানে এক্সের জন্য কি ইউনিক আউটপুট পেয়েছি সেটি বোঝার চেষ্টা করি। দেখো ধরো এই পয়েন্টের আমি কথা বলছি, এই পয়েন্টে এক্সের একটি ভ্যালু আছে, সেই ভ্যালুর জন্য এই ক্ষেত্রে এক্সের জন্য দেখছি ওয়াইয়ের এখানে একটি ভ্যালু পাচ্ছি, এখানে একটি ভ্যালু পাচ্ছি, এখানে একটি ভ্যালু পাচ্ছি, এখানে একটি ভ্যালু পাচ্ছি, এখানে একটি ভ্যালু পাচ্ছি। অর্থাৎ এই এক্স আউটপুটের জন্য ইনপুটের জন্য আমি এফএক্স কোথায় কোথায় পাচ্ছি, এখানে একটি পাচ্ছি, এখানে একটি এফএক্স পাচ্ছি, এখানে একটি এফএক্স পাচ্ছি, এখানে একটি এফএক্স পাচ্ছি এবং এখানেও একটি এফএক্স পাচ্ছি, এবং প্রত্যেকটি এফএক্স কিন্তু ভিন্ন মানকে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ একটি এক্সের জন্য 1 2 3 4 5 5টি আমাকে আউটপুট দিচ্ছে। অর্থাৎ আমার কথার অর্থ হচ্ছে আমি বাড়িতে একটি সুইচ চালালাম আর বাড়িতে ওই সুইচের জন্য ফ্যান, ফ্রিজ, এসি সব একসঙ্গে চলতে শুরু করলো, তার মানে এই সিস্টেমে কোনো রূপ গোলমাল আছে, অর্থাৎ এটি কিন্তু ফাংশন নয়। তাহলে এই লেখচিত্রের যে কথাটি বললাম সেটি কিন্তু ফাংশন নয়, আমরা লেখচিত্র দেখে কিন্তু আমরা বলে দিতে পারি। এক্ষেত্রে আর বলা উচিত কোনো একটি ইকুয়েশন তোলা দরকার হলো না, আমি চিত্রটি দেখে বলে দিলাম না এটি কখনোই ফাংশন হতে পারে না। 5টি আমাকে সমীকরণ দেওয়া আছে এবং 5টি সমীকরণের আমাকে লেখচিত্র কিন্তু পাশে আমি চিত্র তুলে ধরেছি। ঠিক আছে, দেখতে পাচ্ছি কোনোটি উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমে গেছে না দক্ষিণ পূর্ব থেকে উত্তর পশ্চিমে গেছে, বোঝাতে পারলাম। আবার 3x + 9y + 12 = 0, এই যে লেখচিত্রটি সেটি কি আচরণ করছে, বা 4x - y - 5 = 0, এই লেখচিত্রটি কি আচরণ করছে আমরা বুঝতে পারছি না এখনো পর্যন্ত। তাহলে আমরা কি করতে পারি, আমরা এবার কালার চেঞ্জ করে তোমাকে দেখিয়ে দিলাম। ঠিক এরকম দেখো এই 4x + 3y = 20 অ্যাকচুয়ালি এই লেখচিত্রটি, 3x + 9y + 12 অ্যাকচুয়ালি এই লেখচিত্রটি, গ্রিন কালারের যে 3x/4 - y/8 = 1 সেটি অ্যাকচুয়ালি এই লেখচিত্রটি। ঠিক এইভাবে কালার দিয়ে আমি বোঝাবার চেষ্টা করলাম লেখচিত্রটি অ্যাকচুয়ালি কীরূপ আচরণ করছে। কিন্তু আমরা যদি অন্য একটি পদ্ধতি বলি, যে পদ্ধতির দ্বারা খুব ইজিলি এটা আমরা বিবেচনা করতে পারি, এবার সেটি দেখার চেষ্টা করি। তখন সর্বপ্রথমে যদি আমরা 1 নম্বরে কি আছে 4x + 3y = 20, একে আমরা কী আকারে লেখার চেষ্টা করছি, আমরা y = something into x plus something এই আকারে যদি রিপ্রেজেন্ট করবার চেষ্টা করি তাহলে কীরকম আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি y = 20 as it is থাকলো, 20কে থাকলো, এই যে 4x যদি এদিকে যায়, 20 আগে প্লাস আছে প্লাস থাকলো, 4x যদি আমরা বাম দিকে নিয়ে যাই তাহলে -4x, ঠিক এরকম একটি আকার আসবে। 3y আছে, 3y = -4x + 20,
3y ইজ ইকুয়াল টু -4x প্লাস 20, অর আমি y ইজ ইকুয়াল টু -4/3x প্লাস 20/3 ঠিক এই আকারে নিয়ে আনতে পারি। অর্থাৎ এখন আমরা y ইজ ইকুয়াল টু সামথিং ইন্টু এক্স প্লাস সামথিং এই আকারে, মানে এই আকারে রিপ্রেজেন্ট করতে পারলাম। একই রকম 2 নম্বরটিতেও আমি করতে পারি যে 3x প্লাস 9y প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। একেও যদি আমরা সে আকারে নিয়ে যাই তাহলে 9y পড়ে থাকলো -12 -3x, অর্থাৎ আমরা লিখতে পাচ্ছি অর পরে 9 y ইজ ইকুয়াল টু -3x/9 -12/9, 3 কাটলে -x/3 -4/3 ঠিক এই আকারে এলো। এখন এক্ষেত্রে আমরা বুঝতে পারছি ঠিক এই আকারে কিন্তু চলে এসছে। তাহলে আমরা এইটি বুঝতে পারছি y ইজ ইকুয়াল টু এম। এম বলতে কোনো একটি নাম্বার সেটি ইন্টিজার হোক, ধনাত্মক হোক, ঋণাত্মক হোক, একটি নাম্বার এক্স প্লাস সি, ঠিক এই আকারে আমরা আনতে পারবো যে কোনো সরল রেখার সমীকরণকে। এখন যদি সেটি আনতে পারি, এবার কি কাজ করব? এবার লক্ষ্য করো, দেখো এই কাজটি যদি আমরা করে থাকি, অর্থাৎ 3 নম্বর সমীকরণটিকেও যদি আমরা দেখি যে 2x - y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, অর 2y-কে রেখে দিলাম আমরা, তারপরে -y ইজ ইকুয়াল টু -2 -2x, অর আমরা y ইজ ইকুয়াল টু 2 প্লাস 2x বা y ইজ ইকুয়াল টু 2x প্লাস 2 ঠিক এই আকারে এনে তুলে ধরলাম। এখন বিষয়টি হচ্ছে ঠিক এই আকারে নিয়ে আনার পর এই যে এম একটি বিষয়ের ওপর, এই এমের ওপর এই লেখচিত্রটি কিন্তু একটি নির্ভর করে। এই এমের ওপর সরলরেখার আচরণ একটি নির্ভর করে। কীরকমভাবে নির্ভর করে এবার আমরা দেখার চেষ্টা করছি। আমরা এই ইকুয়েশনটি নিয়ে কিন্তু আমরা কাজ করব। এবার আমরা সর্বপ্রথমে আমরা ডেসমস গ্যাপে এই বিষয়টিকে নিয়ে গিয়ে প্লট করার চেষ্টা করি। লক্ষ্য করার বিষয় দেখো, আমরা অলরেডি কিন্তু y = 2x + 2, অর্থাৎ আমরা যে কাজটি করছিলাম কোথায়, আমরা এক্ষেত্রে y = 2x + 2 একে আমরা কি করছি, আমরা ডেসমস গ্যাপের মাধ্যমে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি বা দেখার চেষ্টা করছি কীরূপ আচরণ করছে। ঠিক আছে, তো আমরা ঠিক এরকম আচরণ লক্ষ্য করলাম। এখন আমি এই 2-এর জায়গায় আমি m পুট করে দিচ্ছি, আমি যে কোনো মান একটি m পুট করছি। এই 2-কে আমি কনস্ট্যান্ট রেখে যদি আমি m-এর পরিবর্তন করি, কীরকম পরিবর্তন দেখো, আমরা শূন্যতে দাঁড়িয়ে আছে, শূন্যতে দাঁড়িয়ে আমি যদি দেখো চেঞ্জ করি, আমি m-এর মান 1 আছে, m-এর মান আমি চেঞ্জ করছি পজিটিভ। দেখো প্রথমে আমাদের অ্যাকচুয়াল সমীকরণে m-এর মান কিন্তু অ্যাকচুয়ালি 2 ছিল, আমরা 2 করতে পারি। আমরা 2 করলে দেখো অ্যাকচুয়ালি এই মানটি আমরা দেখতে পাচ্ছিলাম, এই লেখচিত্রটি কিন্তু লেখা করছিলাম যখন আমাদের মানটি ছিল y = 2x + 2। এরপর আমরা মানটি বাড়াবার চেষ্টা করছি। যদি বাড়াই, দেখো m-এর ভ্যালু যত বাড়ছে তত কিন্তু এই গ্যাপটি কিন্তু খাড়া হচ্ছে, আরও বেশি খাড়া হচ্ছে। আমরা 10 পর্যন্ত নিয়ে গেলাম। ঠিক আছে, তাহলে লক্ষ্য করার বিষয় হচ্ছে 10 পর্যন্ত নিয়ে যাই বা আমরা শূন্যতে গিয়ে আটকে দিই। শূন্যতে যদি যাই, m যখন আমাদের 0 আসবে তখন এই রেখা অংশটি, অর্থাৎ কোনো একটি ইকুয়েশনকে যদি আমরা y = mx + c যদি আমরা আকারে নিয়ে আনতে পারি এবং সেই যদি তার যদি যে জায়গাটি এক্সের সঙ্গে যে সহগটি থাকবে সেটি যদি 0 হয়ে যায়, তাহলে সেই গ্যাপটি কিন্তু এক্স অ্যাক্সিসের সমান্তরাল সরলরেখা হয়ে থাকবে। এবার আমরা যদি এই এক্স অ্যাক্সিসে m-এর ভ্যালু যদি 0 থেকে বাড়াতে শুরু করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি সেই পয়েন্টে কিন্তু কন্টিনিউ ঘুরতে শুরু করছে। কোন পয়েন্টে? ওই 2 পয়েন্টে। 2 পয়েন্টটি কি অ্যাকচুয়ালি? 2 পয়েন্টে অ্যাকচুয়ালি কিন্তু লক্ষ্য করে দেখা হচ্ছে সি, mx + c, এই যে কনস্ট্যান্ট টার্মটি। অর্থাৎ আমি বলতে চাইছি, দেখো এই যে সি এর কথা বলছি, মানে mx + c কনস্ট্যান্ট টার্ম। এই যে কনস্ট্যান্ট টার্ম, এটি অ্যাকচুয়ালি y অ্যাক্সিসকে কোন বিন্দুতে ছেদ করবে সরলরেখা অংশটি তাকেই ইন্ডিকেট করে। সি সব সময় মাথায় রাখবো, সিতে যে মানটি বসে থাকবে সে নির্ণয় করে সেই রেখা অংশটি ওয়াই অ্যাক্সিসকে কোন পয়েন্টে ছেদ করে। দেখো এক্ষেত্রে সি এখানে দেখো 2, সি এখানে 2, তাহলে এই যে গ্যাপটি আমরা লক্ষ্য করছি সেই গ্যাপটি অ্যাকচুয়ালি দেখো 2 পয়েন্টে কিন্তু ছেদ করেছে। লক্ষ্য করার বিষয় দেখো 2 পয়েন্টে
ছেদ করেছে, ঠিক আছে, 2 পয়েন্টে দেখো ছেদ করেছে, এই পয়েন্টে ছেদ করেছে, ঠিক আছে, 0.2। এবার আমরা আবারও দেখলাম যে এম এর মান পরিবর্তন হলে এম এর মান যত বাড়ছে ওই 2 পয়েন্টে কিন্তু ছেদ করে ওই টি পয়েন্টকে অবস্থান করবে, 2 পয়েন্টকে কেন্দ্র করে y=g2 অর্থাৎ 0.0,2 পয়েন্টকে কেন্দ্র করে লেখচিত্রটি কিন্তু ঘুরতে শুরু করছে। যত বাড়াবো ও তত খাড়া হচ্ছে, ক্রমশ ওয়াই অ্যাক্সিসের দিকে কিন্তু ঝুঁকে পড়ছে, ঠিক আছে। আবার একই রকমভাবে যদি আমরা নেগেটিভের দিকে নিয়ে যাই, অর্থাৎ জিরোর পরে নেগেটিভের দিকে নিয়ে যাই, তাহলে দেখো অ্যাকচুয়ালি জিরোর পর থেকে দেখো নেগেটিভের দিকে নিয়ে গেলে এই গ্যাপটি কিন্তু ঠিক তার উল্টো দিকে পাচ্ছে। আর মাইনাসের দিকে যত আমরা বাড়াচ্ছি, মাইনাসের দিকে যত বাড়াচ্ছি তত কিন্তু সে ওয়াই অ্যাক্সিসের দিকে কিন্তু ঝুঁকে পড়ছে লেফট হ্যান্ড সাইড দিয়ে, অর্থাৎ বাম দিক থেকে, ঠিক আছে, বিষয়টি বুঝলাম। এবার যদি তোমার মনে হতে পারে তার মানে অর্থ হচ্ছে এম যত বাড়বে পজিটিভ দিক থেকে, অর্থাৎ 10 যেমন করেছি মানে পজিটিভ দিক থেকে যেমন বাড়ছে, অর্থাৎ 10, তারপরে 50, তারপরে 100, তারপরে 1000, তারপরে লাখ, এম এর মান হয়তো লাখ হয়ে গেল, তাহলে হয়তোবা এই রেখা অংশটি ওয়াই অ্যাক্সিসের ওপর কিন্তু অবস্থান করবে বা ওয়াই অক্ষের সমান্তরাল হয়ে যাবে। এর কোনো ভ্যালুর জন্য কিন্তু এম এর মান ভ্যালু যতই তুমি বাড়িয়ে দাও, তোমার মনে হবে না সেটা আপনার কথা মানতে পারলাম না আমি এখানে যেরকম আছে আমরা এখানে মাইনাস, আমরা এর যে ভ্যালু সেটি -500 থেকে আমরা +500, অর্থাৎ এম এর যে ভ্যালু আমরা -500 থেকে আমরা +500 করে দিচ্ছি, ঠিক আছে। এবার আমরা এমকে বাড়াবার চেষ্টা করছি। দেখো আমরা প্লাসের দিক থেকে এমকে বাড়াবার চেষ্টা করছি, 500 একদম নিয়ে চলে গেছি, ঠিক আছে। এবার তুমি 500 জায়গায় তোমার মনে হলো ডেসমাস গ্যাপে গিয়ে তুমি 1 লাখ করে দাও, কোনো যায় আসে না, ঠিক আছে, তুমি 500 নিয়ে গেলো। এবার তুমি বলবে দেখুন স্যার আপনি বলছেন যে এম এর কোনো ভ্যালুর জন্য সরল রেখা কখনোই ওয়াই অ্যাক্সিসে কিন্তু টাচ করে না, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে টাচ করে না, কিন্তু টাচ তো করছে। তুমি যদি আরও ডিপলি ভেতরে ঢোকার চেষ্টা করো এবং অনেকটা এগিয়ে যাও উপরের দিকে, তুমি লক্ষ্য করবে কিন্তু আস্তে আস্তে কিন্তু টাচ কিন্তু নেই, দেখো একটু সরে এসছে, তার অর্থ কিন্তু এম এর যে কোনো ভ্যালুর জন্য সেটি যতই হোক, 500 দিয়ে দেখলে তুমি 1 লাখ, 2 লাখ, 5 লাখ দিয়ে যতই দেখো না কেন, তুমি জুম করে লক্ষ্য করে দেখতে পারো এ কখনোই কিন্তু ওয়াই অ্যাক্সিসকে টাচ করবে না বা ওয়াই অ্যাক্সিসের ওপরে অবস্থান করবে না। যেমন এম যখন জিরো করছিলাম আমি এক্স্যাক্টলি আমার এক্স অ্যাক্সিসের সঙ্গে কিন্তু সমান্তরালভাবে অবস্থান করছিল। দেখো যখন আমি জিরো করে দিচ্ছিলাম, জিরো করে দিচ্ছিলাম, দেখো এক্স্যাক্টলি কিন্তু সমান্তরালভাবে এক্স অ্যাক্সিসের সঙ্গে অবস্থান করছিল। এখন যদি টু এর জায়গায় যদি এখানে জিরো থাকতো, তাহলে ও এক্স অ্যাক্সিসের ওপরে অবস্থান করতো। যেহেতু এখানে টু অ্যাকচুয়ালি কিন্তু ওয়াই অ্যাক্সিসে কোন বিন্দু ছেদ করছে তার উপর ডিপেন্ড করছে। যখন জিরো হয়ে যাবে তখন 0 পয়েন্টে ছেদ করছে, তাহলে 0 পয়েন্টে ছেদ করছে মানে এক্সও জিরো, ওয়াইও জিরো, তার ফলে অর্থাৎ অরিজিনতে যাচ্ছে। এটি যদি 2 হয়ে যায় তাহলে 2 পয়েন্টে যাচ্ছে, এটি যদি 3 হয়ে যায় তাহলে 3 হয়ে যাবে, ঠিক আছে। মানে ওয়াই অ্যাক্সিসকে 0.3তে ছেদ করবে। যদি এটি 4 হয়ে যায় তাহলে দেখো 4, যদি 5 হয়ে যায় তাহলে দেখো 0,5 কিন্তু 0.5 পয়েন্টে ছেদ করে যাচ্ছে। তাহলে এই যে সি অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে কোন বিন্দুতে ওয়াই অ্যাক্সিসকে টাচ করবে, আর এম কি রিপ্রেজেন্ট করছে এম এর মান পজিটিভের দিকে যত বড় হবে সি যে পয়েন্টটি মানে ওয়াই অ্যাক্সিসকে যে পয়েন্টে ছেদ করছে তার উপর বেস করে ঘুরতে থাকবে। কীরকমভাবে ঘুরতে থাকবে যাতে ওয়াইয়ের মান আমি যতই বাড়াই না কেন, যত বাড়াবো ও ওয়াই অ্যাক্সিসের কাছাকাছি যাবে, কিন্তু ওয়াই অ্যাক্সিসকে টাচ করবে না। একই রকমভাবে মাইনাসের দিক থেকেও যদি দেখি, দেখো মাইনাস দিক থেকে গিয়ে যদি যাই আমরা, তাহলে মাইনাস যত বাড়বে, মাইনাসের ভ্যালু যত বাড়বে, মাথায় রাখবো মাইনাসের ভ্যালু যত বাড়বে ও কিন্তু ওয়াই অ্যাক্সিসের কাছাকাছি যাচ্ছে। কিন্তু মাইনাসের ভ্যালু যতই বেড়ে যাক না কেন, 500 মতো নিয়ে চলো, -500 মতো নিয়ে চলে যাও, কোনো যায় আসে না, ও কিন্তু ওয়াই অ্যাক্সিসকে টাচ করবে না, ঠিক আছে। তাহলে এই বিষয়টি বুঝলাম এম এর উপর কি ডিপেন্ড করছে, সি এর উপর ডিপেন্ড করছে। এবার যদি আমরা যে কোনো সমীকরণ আমার কাছে তুলে দেওয়া হয় তাহলে আমরা বুঝতে পারছি, দেখো প্রথম ক্ষেত্রে দেখো -4/3 এম এর যখনই ভ্যালু মাইনাস, তার অর্থ হচ্ছে গ্যাপটি কীরকম হবে। এবার এই লেখচিত্রটি কীরকম অবস্থান করবে, দেখো এম -4/3 অর্থাৎ এ কিন্তু ঠিক এইভাবে অবস্থান করবে, ঠিক আছে।
এবার কিন্তু আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, সি অর্থাৎ কোন পয়েন্টে কিন্তু ওয়াই শেষ করবে 20/3 6 পয়েন্ট সামথিং, তাহলে এরকম একটি যে পজিশন পাবো এটি কিন্তু 0.6 পয়েন্ট সামথিং কিছু একটি মান পাবো, 6 পয়েন্ট সামথিং কিছু মান পাবো। তাহলে এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। দেখো এই গ্যাপটি যদি আমরা লক্ষ্য করি 4x + 3y, তাহলে কী পেয়েছিলাম দেখো, একটু লক্ষ্য করে দেখো 4x + 3y কোনটা, দেখো এই গ্যাপটি পেয়েছিলাম, দেখো ঠিক এইরকমভাবে আসছে, দেখো এই পজিশনে ছেদ করেছে, ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করো 10, দেখো এখানে 10 আছে, মানে এখানে দেখো 6 পয়েন্ট সামথিং আছে, ঠিক আছে, এই পয়েন্টে ছেদ করেছে। আর এই লেখচিত্র ঠিক এই দিকে অবস্থান করছে, ঠিক এইভাবে অবস্থান করছে, ঠিক এইভাবে অবস্থান করছে, কারণ মাইনাস আছে বলে। যে ক্ষেত্রে দেখো, যে ক্ষেত্রে এম এর ভ্যালু পজিটিভ এসছে, সেক্ষেত্রে দেখো সরলরেখাগুলি ঠিক এইভাবে আচরণ করছে, আর যে ক্ষেত্রে মাইনাস এসছে সেক্ষেত্রে কিন্তু ঠিক এই রকমভাবে আচরণ করছে। আর সি কিন্তু নির্ণয় করছে যে অ্যাকচুয়ালি সে কোন পয়েন্টে ওয়াই অ্যাক্সিসকে ছেদ করেছে, ঠিক আছে, ওয়াই অ্যাক্সিসকে ছেদ করেছে। তাহলে সেই অনুসারে তুমি ইজিলি যখন তোমার কাছে এরকম একটি কোশ্চেন আসবে, এই কোশ্চেনটি আসবে -/3 মাইনাস যখন আসছে তার অর্থ হচ্ছে ঠিক এইরকম আচরণ করবে। আর 4/3 -4/3 মানে ওয়াই অ্যাক্সিসের নিচের দিকে 4/3 অংশ কাটবে। এটার ক্ষেত্রে দেখো ঠিক এইভাবে অবস্থান করছে, এটি দেখো এইভাবে যাচ্ছে, মাইনাস যেহেতু এসছে, এম এর মান মাইনাস এসছে, ঠিক এইভাবে অবস্থান করছে। আর এই পয়েন্টে দেখো আমি 4/3 বের করেছিলাম না, -4/3, দেখো -4/3 1 পয়েন্ট সামথিং, দেখো এই 1 পয়েন্ট সামথিং ঠিক এই পজিশনে ওয়াই অ্যাক্সিসকে ছেদ করেছে মাইনাসের দিকে, ঠিক আছে, বোঝাতে পারলাম। তার মানে এম এর ওপর এবং সি এর ওপর কীভাবে ডিপেন্ডেন্ট আমরা বিষয়টি কিন্তু বুঝতে পারলাম। তাহলে যে কোনো গ্যাপ যদি আমাকে দেওয়া থাকে, এখন যদি তোমাকে এরকম একটি কোশ্চেন দেওয়া হয় যে y = 5, এখন y = 5 ব্যাপারটি কি, ব্যাপারটি হচ্ছে y = 0 × x + 5, এইভাবে আমি রিপ্রেজেন্ট করতে পারবো। আর m যখন জিরো আমি কি বুঝতে পারলাম, m যখন 0 সেটি কিন্তু x অ্যাক্সিসের সমান্তরাল হবে, +5 মানে সেই সমান্তরাল সরলরেখার x অ্যাক্সিসের সমান্তরাল সরলরেখাটি 0,5 পয়েন্টে কিন্তু আমার ওই ওয়াই অ্যাক্সিসকে ছেদ করবে। তার মানে এটি যদি আমার x ড্যাশ হয়ে থাকে, এটি যদি y ড্যাশ হয়ে থাকে, তাহলে m যখন 0 যখন 0, তার অর্থ হচ্ছে এটি x অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল হবে। আর +5 কথার অর্থ হচ্ছে এই যে পয়েন্টটি, এটি 0,5 হয়ে থাকবে। ঠিক এইভাবে আমরা একটি গ্যাপের কিন্তু আচরণ বুঝতে পারি, এবং একে আমরা সি বলে থাকি, অর্থাৎ একে আমরা বলে থাকি ওয়াই ইন্টারসেপ্ট বা ওয়াই পয়েন্টকে কীভাবে ছেদ করে। এখন যদি তুমি আরও ডিটেলসে যদি আমরা যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে এক্স অ্যাক্সিসকেও তো ছেদ করে না। আমার গ্যাপে যখন আমরা ডিটেলসে যাবো, লেখচিত্রে যখন ডিটেলসে যাব, তখন এটিও বুঝতে হবে সেই লেখচিত্রটি এক্স অ্যাক্সিসেও একটি পয়েন্টকে ছেদ করছে। অর্থাৎ এত লেখচিত্র আমরা অঙ্কন করলাম, এরা প্রত্যেকেই তো এক্স অ্যাক্সিসকেও তো একটি পয়েন্টে ছেদ করেছে, তাই না, এক্স অ্যাক্সিসকেও একটি পয়েন্টে ছেদ করেছে, সেই পয়েন্টটিও তো বের করতে হবে। তাই সেই পয়েন্টে আমরা বের করতে পারি এক্স অ্যাক্সিসকে ছেদ করার অর্থ কি, আমরা স্থানাঙ্ক জ্যামিতিক চ্যাপ্টারে আমরা ভালো করে বুঝেছিলাম যে এক্স অ্যাক্সিসকে ছেদ করার অর্থ হচ্ছে y = 0, কারণ এই পয়েন্টটি স্বাভাবিকভাবে, এই পয়েন্টটি যাই হোক না কেন, এটি হয়তো -5,0 হবে, ঠিক আছে, যদি -5 হয়ে থাকে তাহলে -5 0 হবে। এই পয়েন্টটি যদি 1 হয়ে থাকে তাহলে 1,0 হবে। এই পয়েন্টটি যদি 10 হয়ে থাকে তাহলে 10,0 হবে। তার মানে ওয়াই এক্স অ্যাক্সিসের ওপর অবস্থিত যদি পয়েন্টটি বের করতে হয়, তাহলে আমাকে ওয়াইকে 0 হতে হবে। অর্থাৎ আমরা এই প্রত্যেকটি সমীকরণে, অর্থাৎ আমরা এটি নিয়ে যদি কাজ করি, y = 2 + 2x বা y = 2x + 2, যেক্ষেত্রে আমরা ভালোভাবে লক্ষ্য করেছি গ্যাপটি কীরকম হয়, একই রকমভাবে যদি আমরা y = 0 পুট করি, তাহলে কি পাচ্ছি, y যদি 0 পুট করি তাহলে আমরা পাচ্ছি এরকম যে 0 = 2x + 2, और 2কে আমরা ওদিকে নিয়ে যাই, তাহলে -2 = 2x or x = -1। লক্ষ্য করার বিষয় হচ্ছে, আমরা যখন এই গ্যাপটি দেখেছি, দেখো লক্ষ্য করার বিষয় হচ্ছে গ্যাপটি যখন আমরা দেখেছি যে y = 2x + 2, তখন এই গ্যাপটিকে আমরা কাছ থেকে যদি দেখে থাকি, জুম না করে একদম কাছ থেকে দেখে থাকি, তাহলে এটি এক্স অ্যাক্সিস, এটি ওয়াই অ্যাক্সিস। দেখো এটি হচ্ছে এই পয়েন্টটি কি, এই পয়েন্ট হচ্ছে 0,2, আর এই পয়েন্টটি কি -1,0, যেটা আমরা এক্ষুনি বের করলাম, -1 x -1 যখন y 0, অর্থাৎ
আমরা এক্স কোঅর্ডিনেটসকে বা এক্স অ্যাক্সিসকে -1,0 পয়েন্টে ছেদ করবে, আর ওয়াইকে ছেদ করবে 0,2 পয়েন্টে। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি 0,c সি কি আমরা এই আকার y = mx + c এর এই c এখানে যদি আমরা 0,c বলে দিই, তাহলে এই যে কোঅর্ডিনেটস বা এই যে স্থানাঙ্কটি এটি অ্যাকচুয়ালি y অ্যাক্সিসকে কোন পয়েন্টে ছেদ করছে তাকেই নির্দেশ করছে। বলতে পারলাম। এবার যদি আমরা এই বিষয়টি ক্লিয়ার হয় তাহলে আমরা নোটের মতো মনে রাখবো। দেখো আমরা এটি এঁকেছি, আমরা ওই y = 2x, আমরা ওই সমীকরণটি 2x + 2 এই সমীকরণের চিত্রটিকে আমরা তুলে আনার চেষ্টা করেছি। আমরা লক্ষ্য করেছি যে এই পয়েন্টকে ফিক্স রেখে এইটি 2 পয়েন্ট 0,2 এই পয়েন্টকে ফিক্স রেখে লেখচিত্রটি ঘুরতে শুরু করে। মাথায় রাখার বিষয় হচ্ছে এম এর মান তুমি যতই বৃদ্ধি করো না কেন এই প্রত্যেকটির ক্ষেত্রে এম এর মান পজিটিভ এবং এই প্রত্যেকটির ক্ষেত্রে এম এর মান নেগেটিভ ভ্যালুকে দিতে থাকে। এবার এই বিষয়টি আমরা বোঝা গেল। এবং তার সাথে সাথে সি এর মান দেখো এইটি কি হলো, সি এর পরিবর্তন হলে কেমন হয়। একই রকমভাবে যদি এই একই লেখচিত্রকে আমরা যদি 2x একই ফিক্স রেখে আমরা যদি এর পরিবর্তন করি, অর্থাৎ কখনো 2 এখানে আমরা সি রেখে দিলাম। এবার এই সি এর যে ভ্যালু, এই যে সি এর যে ভ্যালু, সেই সি এর ভ্যালুকে আমরা যদি এরকম করি, সি এর ভ্যালু আমরা যদি -10 থেকে আমরা -10 থেকে আমরা যদি 10 পর্যন্ত নিয়ে নিই, এবং এখানে যদি আমরা কাজ করি, দেখো লক্ষ্য করার বিষয় দেখো ঠিক এইভাবে চলতে থাকবে। অর্থাৎ সি পয়েন্টটিকে ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো। সি পয়েন্টটি কী হচ্ছে, সি পয়েন্টটি দেখো কীভাবে চেঞ্জ হচ্ছে। অর্থাৎ সি পয়েন্টটি অ্যাকচুয়ালি কি ওয়াই অ্যাক্সিসকে ছেদ করা, দেখো ছেদ কীভাবে করছে ভালো করে লক্ষ্য করে দেখো। সি এর মান যেভাবে আছে এই রেখচিত্র কিন্তু সেই পয়েন্টে চলে যাচ্ছে, একই রকমভাবে এটিকে স্টপ করে আমরা যদি এই সি এর জায়গায় আমরা আবারও বলছি যদি এই 2 এবং এম এর জায়গায় এখানে যদি আমরা এম বসাই এবং এম এর ভ্যালু যদি একই রকমভাবে পরিবর্তন করতে থাকি, তাহলে সেক্ষেত্রেও দেখো ঠিক এইভাবে ঘুরতে থাকবে। অর্থাৎ যখন পজিটিভ হবে তখন ঠিক এইভাবে ঘুরবে, যখন নেগেটিভ হবে তখন ঠিক এইভাবে ঘুরবে। তো এগিয়ে যাওয়ার চেষ্টা করি। বিষয়গুলি দেখো নোট করে রাখবে, যেগুলি বলছি সেগুলো প্রত্যেকটি কিন্তু নোট করে রাখবে। তাহলে আমরা নোট পেলাম, এইটি বোঝার চেষ্টা করলাম যেটি আমরা যদি সংক্ষেপ যদি এটি হয় যে m > 0 হয় তবে গ্যাপটি দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে বিস্তৃত হবে। এম এর মান যত বাড়বে তত লাইনটি খাড়া হবে। এম কথার অর্থ অ্যাকচুয়ালি কী সেটি আমরা পরে বোঝার চেষ্টা করব, কিন্তু বোঝা গেল যে এম বিষয়টি কিন্তু আমাকে গ্যাপটি খাড়া হবে না গ্যাপটি এক্স অ্যাক্সিসের সঙ্গে সমতলে অবস্থান করবে সেটিকে রিপ্রেজেন্ট করতে হেল্প করছে। দ্বিতীয়, এম যদি <0 হয় তাহলে গ্যাপটি দক্ষিণ পূর্ব থেকে উত্তর পূর্ব দিকে হেলে থাকবে এবং এম এর মান যত বাড়বে অর্থাৎ নেগেটিভভাবে যত বাড়বে তত লাইনটিতে খাড়া হবে। এম যদি 0 হয় তবে লাইনটি একেবারে হরাইজন্টাল হয়ে থাকবে। সি এর মান যত বাড়বে লেখচিত্রটি উঠবে এবং নামবে, লেখচিত্রটি নামবে ওঠানামা করবে, কিন্তু ঘুরে যাবে না, নিজের সাথে সমান্তরালভাবে থেকে ওঠানামা করবে। আসলে সি হলো রেখাটির ওয়াই অ্যাক্সিসকে যে বিন্দুতে ছেদ করে তার মান। বোঝাতে পেরেছি? তাহলে আমরা এই বিষয়গুলি ক্লিয়ার হলো। এখন আরেকটি বিষয় থেকে থাকে যে কত ডিগ্রি কোণ করে থাকবে। এখন আমরা এটা তো বলে গেলাম যে এটি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, একটি রেখা ঠিক এইভাবে যাবে। এবার এইভাবে যাবে, কোন পয়েন্টে ছেদ করবে সব কিছু বিবেচনা করলাম। এই যে কোণ, এই যে অ্যাঙ্গেল, একটি অ্যাঙ্গেল তো জেনারেট করছে না, এই অ্যাঙ্গেলটা যদি সঠিকভাবে আমরা না জানি তাহলে কিন্তু মুশকিলে পড়তে হবে। মুশকিলে এই কারণে পড়তে হবে কারণ এইটি তুমি আঁকলে, আমার বন্ধুটি ঠিক এইভাবে আঁকলো বিষয়টি আমি বলতে চাইছি যে ঠিক এই চিত্রটিকে আঁকতে গিয়ে তোর বন্ধু ঠিক এইভাবে আঁকলো, কোন পয়েন্টে ছেদ করছে সেই বিষয়গুলি ঠিক রাখলো, কিন্তু কত ডিগ্রি কোণে এ এক অবস্থান করছে সেই বিষয়টি ক্লিয়ার না থাকলেও কিন্তু প্রবলেমের সৃষ্টি হবে। তাহলে আমরা কি হলো, এই যে কোণ, এই কোণ, এখন এই রেখাংশটি দুটি কোণ উৎপন্ন করেছে, এই এক্স অ্যাক্সিসের সঙ্গে এই রেখাংশটি দুটি কোণ উৎপন্ন করেছে। কোনটি? এই কোণটি, আবার এই কোণটিও। আমরা কোন কোণটিকে নেব? আমরা পজিটিভ দিক থেকে, এক্স অ্যাক্সিসের পজিটিভ দিক থেকে রেখাংশটি যে কোনো উৎপন্ন করেছে সেটিকে নেব। যদি আমরা এই থিটার কথা আলোচনা করি তাহলে এই একটি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ, ঠিক আছে, একটি সরল রেখা ঠিক এইভাবে অবস্থান করছে। এই যে কোণটি উৎপন্ন করলো, মাথায় রাখবো এই সরলরেখাটি কিন্তু দুইটি কোণ উৎপন্ন করেছে, একটি কোণ, একটি কোণ। আমরা মাথায় রাখবো
নতি কোণ সবসময় এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকের সঙ্গে যে কোণটি উৎপন্ন করে তাকে ধরা হয়ে থাকে। অর্থাৎ এখন আমরা থিটা হিসাবে পাচ্ছি কাকে? এই কোণটিকে পাচ্ছি। ঠিক আছে, এখন এই যদি এখন এম এর পরিবর্তন হয় তাহলে সে একটা সময় কি পরিবর্তন হবে? একটা সময় এই রেখাটি কিন্তু পরিবর্তন হয়ে ঘুরতে শুরু করবে এই পয়েন্টকে কেন্দ্র করে, ঠিক ঠিক এইভাবে আসবে, তারপর সে আরও ঘুরবে ঠিক এইভাবে আসবে, তারপর সে আরও ঘুরবে ঠিক এইভাবে যাবে। এই পয়েন্টকে কিন্তু সে ফিক্স করে এম এর মানের জন্য কিন্তু ঘুরতে শুরু করবে, যেভাবে আমরা শিখেছি। একটা সময় এই কোণটিও তো বাড়তে শুরু করেছে, এই পজিশানে এসছে, তাহলে এই কোণটি যখন এক্স্যাক্টলি এর সঙ্গে কাছাকাছি চলে আসবে তখন তো 180 ডিগ্রি কম, আবার যখন আরেকটু একদম পুরো এক্সের সঙ্গে মিশে যাবে তখন তো 180 ডিগ্রি হয়ে যাবে। কিন্তু থিটা সব সময় মাথায় রাখবো, থিটা সব সময় 0 থেকে 180 ডিগ্রির মধ্যে তো অবস্থান করে, কিন্তু 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে অবস্থান করে, কিন্তু 0-র সঙ্গে সমান হয় 180 ডিগ্রি থেকে ছোট হয়। অর্থাৎ যখনই এই রেখাটি এক্স অ্যাক্সিসের সঙ্গে ঘুরতে ঘুরতে 180 ডিগ্রিতে আবার চলে আসবে তখন এ আবার 0 মানকে নিয়ে নেবে, তারপরে আবার 0 থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি করে ঘুরতে শুরু করবে, আবার যখন সে 189-এ চলে আসবে, 179-এ চলে আসবে, তারপরে আবার যখন 180 হবে তখন সে আবার 0 মানকে নেবে। অর্থাৎ এই থিটার যে রেঞ্জ হবে, নতি কোণের যে রেঞ্জ হবে সেটি 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে হবে, কিন্তু 180 ডিগ্রির সমান হবে না। এটি বোঝার চেষ্টা করলাম। তাহলে এই যে কোণটি, এখন কোণ সম্পর্কে এবার কীভাবে কোণটি মান বের করবো কী করে? এম আমরা দেখেছি যে এই যে কোণকে আমরা থিটা বললাম, তাহলে এই থিটার মান কীভাবে বের করব? আমরা মাথায় রাখবো এই যে এখন একটি কোশ্চেন তুলেছিলাম y = 2x + 2, এই যে একে আমরা এম বলে থাকি, এই এম অ্যাকচুয়ালি ট্রিগোনোমেট্রি ট্যান থিটার সঙ্গে সমান হিসাবে ধরা হয়ে থাকে। কেন ধরা হয়ে থাকে, কী কারণে ধরা হয়ে থাকে, সেই বিষয়ে ডিটেলস ভিডিও আরেকটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমাদের ইজিলি বুঝতে পারবে, বা সেটি থেকে তুমি দেখে নাও কত আমরা ট্যান থিটাকে কীভাবে প্রুভ করি যে এম = ট্যান থিটা, সেটা আমরা ডেসক্রিপশানে এই ভিডিওটি দিয়ে দেবো। এবার কথা হচ্ছে ট্যান থিটা যদি হয়ে থাকে তার অর্থ হচ্ছে আমরা জানি যে ট্যান থিটা = এম মানে 2, তার অর্থ থিটার ভ্যালু কিন্তু আমরা বের করতে পারবো ট্যান ইনভার্স 2, এইভাবে বের করতে পারবো। তাহলে আমরা যদি এম জানা থাকে, আমাদের এম যদি জানা থাকে সেখান থেকে আমরা ট্যান থিটার ভ্যালু বের করতে পারবো, তাহলে থিটার ভ্যালুও বের করতে পারবো, তার মানে অ্যাঙ্গেলও আমরা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এম অর্থাৎ এমকে আমরা কি বলে থাকি? এমকে আমরা বলে থাকি স্লোপ বা নতিমাত্রা, আর থিটাকে বলে থাকি আমরা নতিকোণ। ঠিক আছে, তাহলে একটি সরলরেখা আঁকতে গেলে যে বিষয়গুলি দরকার সে বিষয়ে কিন্তু একটি স্বচ্ছ ধারণা কিন্তু আমাদের চলে এসছে। প্রথম কথা, আমরা কোনো একটি ইকুয়েশন দেখলে তাকে আমরা y = mx + c এই আকারে নিয়ে যাব। এখন এম যদি পজিটিভ হয় তাহলে স্বাভাবিকভাবে এই গ্যাপটি ঠিক এইরকম আকার দেখতে হবে, এম যদি নেগেটিভ হয় স্বাভাবিকভাবে গ্যাপটি ঠিক এইরকম আকারে দেখতে হবে। সি ডিপেন্ড করছে এই গ্যাপটি ওয়াই অ্যাক্সিসকে কোন বিন্দুতে ছেদ করেছে তার মানকে ইন্ডিকেট করছে। ঠিক আছে, ওয়াইয়ের ভ্যালু যদি 0 বসে আমরা এক্সের ভ্যালু বের করি তাহলে সেটি ইন্ডিকেট করবে এক্স অ্যাক্সিসকে সেই রেখাংশটি কোন বিন্দুতে ছেদ করেছে। আমরা ট্যান থিটা = যদি এম বসাই এবং তারপরে যদি থিটার ভ্যালু পাবো, সেটি কিন্তু অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিস পজিটিভের এক্স অ্যাক্সিসের সঙ্গে সেই রেখাংশটি কত ডিগ্রি কোণ করেছে সেই বিষয়ে কিন্তু আমাকে বলে দেবে। তাহলে আমরা এই বিষয়গুলি ধারণা ক্লিয়ার হলো। তাহলে আমরা এই ডেফিনেশনটি কি বুঝলাম যে একটি সরলরেখা এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে নতিকোণ বলা হয়, এবং সেই কোণের ত্রিগোণমিতিক ট্যানজেন্ট মানকে আমরা সরলরেখাটি নতি বা নতিমাত্রা বা প্রবণতা বলে থাকি। গুরুত্ব কি? নতিকোণ একটি সরলরেখার দিক বা খাড়াত্ব নির্ণয় করতে হেল্প করে, মানে থিটা যত বাড়বে স্বাভাবিকভাবে থিটা যত বাড়বে তত কিন্তু এ কতটা খাড়া হচ্ছে তার উপর ডিপেন্ড করছে, থিটার উপর, তাই না? তাহলে খাড়াত্ব নির্দেশ করতে হেল্প করে। তাহলে এই ভিডিওতে আমরা কি শিখলাম? একটি সরলরেখা কীরূপ আচরণ করে, কীরকম বিহেভিয়ার করে সেটি বোঝার চেষ্টা করলাম। নেক্সট ভিডিওতে এর পরে আমরা কিছু সরল রেখার বিশেষ কিছু সমীকরণকে তোলার চেষ্টা করব, এবং সেই সমীকরণ থেকে আমরা সেই গ্যাপগুলিকেও অনুভব করার চেষ্টা করব।